সালে ভারতের লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর এলাকা থেকে বিজেপি নমিনেশন দেয় রাজা কৃষ্ণচন্দ্রের রাজ পরিবারের বর্তমান সদস্য রাজমাতা অমৃতা রায়। স্বাভাবিকভাবেই রাজা কৃষ্ণচন্দ্র যেহেতু নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন, ইংরেজদেরকে সহায়তা করে বাংলার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন, এই বিষয়টি নিয়ে বিজেপিকে এবং বিজেপি প্রার্থীকে তীব্র সমালোচনার মুখোমুখি হয়। যুদ্ধ চলছিল তখন আমি সিরাজউদ্দৌলাকে বাংলার সমর্থন করে মিথ্যা করতে পারে না। যে লোকটা রোড ক্লাইমে বন্ধু হয়ে দাঁড়িয়েছিলেন বাংলার স্বাধীনতা যুদ্ধকে খতম করার জন্য, সেই নামটাকে নিয়ে এসে মোদীবাবু আপনি কি ইতিহাস ভুলে গেলেন? তখন রাজা কৃষ্ণচন্দ্রের গা থেকে এই বিশ্বাসঘাতকতার তকমা দূর করে তাকে একজন সৎ প্রজাপ্রেমী শাসক হিসেবে তুলে ধরার জন্য বিজেপি প্রচার শুরু করে ইতিহাসের এক নতুন নেই, এক বিকৃত ইতিহাস। আপনি জেনে অবাক হবেন যে বিজেপি তখন যে বিকৃত ইতিহাস প্রচার করেছিল, সোনিয়াটের গোপালবার কাটুনাও ইতিহাসকে ঠিক একই রকম বিকৃতভাবে উপস্থাপন করা। এখানেই শেষ নয়, সোনিয়াটের গোপালবার যে কেবল বিজেপির বয়ানি প্রচার করে তা না, পাশাপাশি বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন বাঙালি সংস্কৃতির বিষয়ে যে ধারণা পোষণ করেন, সোনিয়াটের গোপালবার কাটুনাও হুবহু একই ধারণার প্রতিফলন দেয়। সোনিয়াটের গোপালবার কাটুনে ঠিক কিভাবে ইতিহাসের বিকৃতি ঘটানো হয় এবং এই পরিকল্পিত ইতিহাস বিকৃতির ফলাফল সম্পর্কে বিজ্ঞানীরা আমাদের কি বলে। কার্টুনে দেখানো ভুল ইতিহাসের প্রভাব বোঝার জন্য আমাদেরকে নেশন ট্রান্সপোর্টেশন থিওরি এবং কনফার্মেশন বায়াস থিওরি এই দুটি একটু বুঝতে হবে। নেশন ট্রান্সপোর্টেশন থিওরি আমাদেরকে বলে, কেউ বিশেষত বাচ্চারা যখন একটি গল্পের ভিতরে অনেক বেশি এঙ্গেজড হয়ে যায়, তখন তারা সেই গল্পে দেখানো ইতিহাসকে সত্যি হিসেবে গ্রহণ করে অন্য কিছু যাচাই বাছাই করা ছাড়া। গোপালবার কার্টুনে কোনো ঐতিহাসিক ঘটনাই তো দেখানো হয় না, কিন্তু ঐতিহাসিক চরিত্র দেখানো হয়। রাজা কৃষ্ণচন্দ্র, মুর্শিদাবাদের নবাব, তারা প্রত্যেকে এক একটি ঐতিহাসিক চরিত্র এবং এই এক একটি চরিত্রকে গোপালবার কার্টুনে এক এক রকম ভাবে তুলে ধরা হয়। যেমন রাজা কৃষ্ণচন্দ্রের চরিত্রটিকে গোপালবার কার্টুনে বোকা কিন্তু সৎ, প্রজাপ্রেমী, সুশাসক হিসেবে তুলে ধরা হয়। অপরদিকে মুর্শিদাবাদের নবাব চরিত্রটি গোপালবার কার্টুনে একটি নেগেটিভ চরিত্র। তিনি সবসময় রাজা কৃষ্ণচন্দ্রের ক্ষতির চেষ্টা করেন, কিভাবে রাজা কৃষ্ণচন্দ্রের কাছ থেকে কৃষ্ণনগর রাজ্য কেড়ে নেওয়া যায় সেই ষড়যন্ত্রে লিপ্ত থাকে। জল ঢেলেও কোনো কাজ হবে না উজি, যতক্ষণ না কৃষ্ণচন্দ্রকে সাহায্য করতে পারছি ততক্ষণ আমার শান্তি হবে না। আমাদের জাহাপানা বড় ভালো মানুষ, বিরিয়ানি পেলে আর কিচ্ছুটি চায় না। না 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 না, তুমি ভুল জানো উজি, আমার বিরিয়ানির সঙ্গে সঙ্গে কৃষ্ণচন্দ্রের কৃষ্ণনগর রাজ্যটাও চাই। যতদিন না কৃষ্ণচন্দ্রকে কারাগারে বন্দি করে কৃষ্ণনগর রাজ্যটা পুরোটা হাতে পাচ্ছি, ততদিন আমি শান্তিতে ঘুমোতে পারবো না উজি। কনফার্মেশন বায়াস থিওরি আমাদেরকে বলে, যদি আপনাকে একটি নতুন ঐতিহাসিক ইনফরমেশন দেওয়া হয় এবং তার পিছনে দুটো নেগেটিভ বর্ণনা করা হয়, তাহলে আপনি সেই নেগেটিভটি বিশ্বাস করবেন যেটি আপনার অতীতে জানা ইতিহাসের সঙ্গে মিলে। একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি স্পষ্টভাবে বোঝা যাবে। 1754 সালে নবাব আলিবর্দী খাঁ বকেয়া খাজনা আদায় না করার কারণে রাজা কৃষ্ণচন্দ্রকে গ্রেপ্তার করেন এবং কিছুদিন পরে তাকে ছেড়েও দেন। রাজা কৃষ্ণচন্দ্র কেন সময় মতো খাজনা আদায় করতে পারেননি, এই বিষয়ে দুটি নেগেটিভ আমি আপনাদেরকে শোনাই। এ বিষয়ে হিন্দুত্ববাদীরা যে নেগেটিভটি প্রচার করতে চায় তা হলো, রাজা কৃষ্ণচন্দ্র ছিলেন অত্যন্ত প্রজাবৎসল একজন শাসক। তিনি তার রাজ্যে অনেক জনকল্যাণমূলক কাজ করতেন, এ সকল কাজে তার অনেক অর্থের প্রয়োজন হতো, এই জন্য তার নিজের কোষাগারে অর্থপাত থাকতো, যে কারণে তিনি মুর্শিদাবাদের নবাবের বকেয়া খাজনা আদায়ে অপারগ ছিলেন। আপনি খেয়াল করলে দেখবেন গোপালবার কার্টুনেও ঠিক এই নেগেটিভটি তুলে ধরা হয়। আর আগে বলো দেখি, কোন রাজ্যের খাজনা আদায় বাকি? আগে জাহাপানা কৃষ্ণনগরের। বটে, কিন্তু কারণটা কি? মহারাজ কৃষ্ণচন্দ্র নাকি প্রজা কল্যাণমুখী কাজে অর্থ ব্যয় করেন, প্রজাদের ভালো করতে গিয়ে আমাদের অবস্থা একেবারে কালো করে দিচ্ছে। সে করে দেখলাম আমি তোমার কাছে 7 মাসের খাজনা পাবো, ওগুলো কবে দেবে শুনি? দিয়ে দেবো, সব দিয়ে দেবো। আসলে এইবার চাষবাসের অবস্থা না খুব খারাপ নবাব বাহাদুর, প্রজারা খুব বিপদের মধ্যে আছে। তাই এই মুহূর্তে মানে তাদের কাছে খাজনা চাইতে যে আমি পারবো না, তাই মানে আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তোমাকে সময় দিলাম। হ্যাঁ, আমি ঠিক শুনছি তো? নবাব বাহাদুর সময় দিলেন? না না, এতটা নরম মনের মানুষ তো উনি নন। এর পিছনে অন্য কোনো কারণ নেই তো? রাজা কৃষ্ণচন্দ্র অর্থের অভাবে মুর্শিদাবাদের নবাবের খাজনা আদায় করতে পারেননি এমন কোনো তথ্য ইতিহাসে পাওয়া যায়।
বরং ইতিহাসে যে তথ্যটি পাওয়া যায় তা হলো তখন রাজা কৃষ্ণচন্দ্রের রাজত্বের বাৎসরিক আয় ছিল 25 লক্ষ টাকা এবং নবাবের খাজনা আদায়ের বাৎসরিক কিস্তি ছিল 25,000 টাকা মাত্র। কিন্তু পর্যাপ্ত অর্থ থাকা সত্ত্বেও রাজা কৃষ্ণচন্দ্র কখনোই বকেয়া খাজনা আদায়ে আগ্রহ দেয়। অপরদিকে 1742 সাল থেকে বাংলায় প্রতিনিয়ত মারাঠা বর্গীদের আক্রমণ শুরু হয়। যদিও বাংলার নবাব আলীবর্দী খাঁ মারাঠাদের প্রতিটি আক্রমণই প্রতিহত করেন, তবুও এই প্রতিনিয়ত আক্রমণের ফলে বাংলার মানুষের অনেক ক্ষতি সাধন। শেষে 1751 সালে মুর্শিদাবাদের নবাবের সঙ্গে মারাঠা বর্গীদের একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যে চুক্তির আওতায় মুর্শিদাবাদের নবাবকে প্রতি বছর 12 লক্ষ টাকা করে মারাঠা বর্গীদেরকে দিতে হবে। কাজেই নবাব আলীবর্দী খাঁর তখন অর্থের প্রয়োজন দেখা যায়, এজন্য তিনি রাজা কৃষ্ণচন্দ্রের কাছে তার বকেয়া খাজনা দাবি করেন। রাজা কৃষ্ণচন্দ্র সেটি দিতে অস্বীকৃতি জানায় মুর্শিদাবাদের নবাব তাকে গ্রেপ্তার করেন। কনফার্মেশন বায়াস থিওরি আমাদেরকে বলে যে শিশু ছোটবেলা থেকে গোপালবাদ দেখে বড় হয়েছে তার মাথায় যেহেতু রাজা কৃষ্ণচন্দ্রের সৎ প্রজাপ্রেমী রূপটাই গেঁথে গিয়েছে, তাকে যখন এই দুটো নেগেটিভ শোনানো হবে সে প্রথম নেগেটিভটি বিশ্বাস করবে, কারণ সেটি তার ছোটবেলা থেকে দেখে আসা গোপালবাগ কার্টুনের নেগেটিভের সাথে মিলে যায় এবং তার এই বিশ্বাসের ফল হবে খুবই ভয়াবহ। তার কাছে রাজা কৃষ্ণচন্দ্রের বকেয়া খাজনা আদায় না করাটাকে যৌক্তিক মনে হবে। যদি রাজা কৃষ্ণচন্দ্রের বকেয়া খাজনা আদায় না করাটা যৌক্তিক হয়, তবে একই কারণে মুর্শিদাবাদের নবাবের তাকে গ্রেফতার করাটা অযৌক্তিক। অর্থাৎ রাজা কৃষ্ণচন্দ্র অত্যাচারের শিকার এবং মুর্শিদাবাদের নবাব অত্যাচারী। সোনিয়াতে গোপালবাগ কার্টুনেও নবাব চরিত্রকে সবসময় এমনভাবে ফুটিয়ে তোলা হয় যেটি দেখে আপনার কাছে তাকে অত্যাচারী ও ষড়যন্ত্রকারী হিসেবে মনে হয়। আর যেহেতু কোনো কালে কোনো দেশেই জালিম শাসকের বিরুদ্ধে মজলুমের ষড়যন্ত্রকে ঘৃণার চোখে দেখা হয় না, মানুষ চোখে বীরত্বের কাজ হিসেবে দেখা হয়, কাজেই মুর্শিদাবাদের অত্যাচারী নবাবের বিরুদ্ধে অত্যাচারিত রাজার ষড়যন্ত্র, যেটিকে আমরা পলাশির ষড়যন্ত্র হিসেবে জানি, সেটিও আপনার কাছে যৌক্তিক হিসেবে মনে হবে। আপনি সেটিই বিশ্বাস করবেন যেটি বিজেপি প্রার্থী অমৃতা রায় নরেন্দ্র মোদীকে বলেছিলেন। कि क्यों किया ऐसा महाराजा कृष्णचंद्र, क्योंकि तब का वो जो नवाब थे सिराजुद्दौला, तो वो तो बहुत अत्याचारी भ्रष्टाचारी थे, तो उसी लिए किया। ডিজনির দ্য লায়ন কিং মুভিটি আপনারা সবাই দেখেছেন বা এর নাম শুনেছেন। এই মুভির 3টি মেইন ক্যারেক্টার হলো সিম্বা, তার বাবা মুফাসা এবং তার চাচা এস্কার। এই মুভিতে সিম্বা এবং মুফাসা এরা পজিটিভ চরিত্র এবং এস্কার নেগেটিভ চরিত্র। এই 3টি চরিত্রর চেহারাটা একটু ভালোভাবে খেয়াল করলে দেখবেন এখানে সিম্বা ও মুফাসা দেখতে ভালো, কিন্তু এস্কার সে দেখতে খারাপ। এই বিষয়টিকে একাডেমিক ভাষায় বলা হয় ফিজিওগনমি বেসড ক্যারেক্টারাইজেশন, অর্থাৎ যার চরিত্র ভালো সে দেখতেও ভালো এবং যার চরিত্র খারাপ সে দেখতেও খারাপ। এই বিষয়টি আপনারা অসংখ্য মুভি, সিরিজ বা গল্পে দেখে থাকবেন, যেখানে নায়ক দেখতে ভালো হয় এবং যে ভিলেন সে দেখতে খারাপ। এবার আমরা একটু গোপালবাগ কার্টুন দেখছি। গোপালবাগ কার্টুনে আপনারা দেখবেন রাজা কৃষ্ণচন্দ্র সুনামদায়ের অধিকারী, কিন্তু মুর্শিদাবাদের নবাব তার পেট মোটা এবং মাথায় টাকা। এখন রাজা কৃষ্ণচন্দ্রের যে ছবিটি ঐতিহাসিকভাবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেটি হলো এই ছবিটি, এবং মুর্শিদাবাদের নবাব অর্থাৎ নবাব সিরাজউদ্দৌলা ও নবাব আলীবর্দী খাঁ এই দুইজনের যে দুটি ছবি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেটি হলো এই দুটি ছবি। এখন আপনি আমাকে বলেন তো, যে রাজা বাস্তবে দেখতে মোটা সে কেন গোপালবাগ কার্টুনের সুনামদায়ের অধিকারী, এবং যে নবাব বাস্তবে সুনামদায়ের অধিকারী সে কেন গোপালবাগ কার্টুনে পেট মোটা ও মাথায় টাক? এর উত্তরটি আপনি নিজেই দিতে পারবেন। একটু আগে আপনাদেরকে বোঝানো হয়েছে ফিজিওগনমি বেসড ক্যারেক্টারাইজেশন। ইতিহাস থেকে আমরা জানতে পারি রাজা কৃষ্ণচন্দ্র ছিলেন একজন ঠকবাজ। তিনি অনেক মানুষকে ঠকিয়ে তাদের জমি নিজের নামে লিখে নিয়েছেন, ইতিহাস থেকে এমন প্রমাণ পাওয়া যায়। এ বিষয়ে একটি ঘটনা বেশ প্রসিদ্ধ। বর্তমান কলকাতা তখন ছিল বিভিন্ন গ্রাম, এবং এই সকল গ্রামের জমিদার ছিলেন গুজ্জি মল্লিক ও রসিক মল্লিক নামের দুই ভাই। কলকাতা কালেক্টর হল হয়ে 2281 টাকা দিয়ে কিছু গ্রামের দলিল দুই ভাইয়ের থেকে নিজের নামে লিখিয়ে নেন। তিনি যখন তার কেনা ট্যাংরানবাগ এলাকার জমি দখল করতে যান, তখন রাজা কৃষ্ণচন্দ্র দাবি করেন ওই জমি তিনি আগেই নুজ্জি মল্লিকের কাছ থেকে কিনে নিয়েছেন, এবং তিনি দলিলও দেখান। মজার বিষয় হলো নুজ্জি মল্লিক মারা গেছেন 15 বছর আগে, কিন্তু রাজা কৃষ্ণচন্দ্রের দলিল মাত্র 9 মাসের পর। বুঝেন কোন লেভেলের ঠকবাজ হলে এরকম ঠকবাজি করা দেয়।
গোপালবার কার্টুনে 1000-টির বেশি এপিসোড অতিক্রম হয়ে গেলেও আপনি এখনো পর্যন্ত একটি এপিসোডেও রাজা কৃষ্ণচন্দ্রকে ঠকবাজ হিসেবে দেখবেন না, বরং রাজা কৃষ্ণচন্দ্রের মন্ত্রী তাকে না জানিয়ে তার নাম নিয়ে ঠকবাজি করে বেড়ায়, এমনটাই গোপালবার কার্টুনে দেখানো। আমি অবাক হব না কাল যদি কেউ এটি দাবি করতে চায় যে ঐতিহাসিকভাবে রাজা কৃষ্ণচন্দ্রের ঠকবাজির যে প্রমাণগুলো আমরা পাই সেটি আসলে তিনি নন, তার মন্ত্রী কালীপ্রসাদ সিংহ তার নাম নিয়ে তাকে না জানিয়ে করেছিলেন এবং রাজা কৃষ্ণচন্দ্র কখনোই ঠকবাজ ছিলেন না। রাজা কৃষ্ণচন্দ্রের সময় কৃষ্ণনগরে মুসলমানরাও বাস করতেন, এমনকি রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভাতেও মুসলমান সভাসদ ছিলেন এমন প্রমাণও ইতিহাসে পাওয়া যায়। গোপালবার কার্টুনে এখন পর্যন্ত 1100-র বেশি এপিসোড সম্প্রচারিত হয়েছে। পূজা পার্বণ নিয়ে প্রায় কয়েকশো এপিসোড আছে গোপালবার কার্টুনে। বড়দিন বা ইংরেজি নিউ ইয়ার নিয়েও এপিসোড, কিন্তু আপনি ঈদ নিয়ে গোপালবার কার্টুনে একটি এপিসোডও খুঁজে পাবেন। ঈদের প্রতি কেন এই বৈষম্য? কারণ তসলিমা নাসরিনের মতো গোপালবার কার্টুনের পরিচালকরাও এটাই বিশ্বাস করে যে হিন্দু সংস্কৃতি হলো বাংলার আসল সংস্কৃতি, বাঙালির আসল সংস্কৃতি। বাংলার হিন্দু মুসলিম সকলের সংস্কৃতি হলো বাঙালি হিন্দুদের যে সংস্কৃতি সেটি। আর গোপালবার যেহেতু বাঙালি সংস্কৃতির প্রতিনিধিত্ব করে, কাজেই সেখানে কেবল হিন্দুদের সংস্কৃতি দেখালেই হচ্ছে, বহিরাগতদের ঈদ সেখানে দেখানোর কোনো প্রয়োজন। এই জন্যই আপনি গোপালবার কার্টুনে নবাবকে রাখি পড়াতে দেখবেন, কিন্তু ঈদের কোলাকুলি করতে দেখবেন। আর গোপালবার কার্টুনের পরিচালকরা এটা ভালো মতোই জানে যে বাঙালি মুসলমানদের আত্মমর্যাদা বোধ বলে কিছু নাই। যতই তাদের উৎসবকে গোপালবার কার্টুনে উপেক্ষা করা হোক না কেন, তারা ঠিকই গোপালবার কার্টুনকে মাথায় তুলে নেন। আজ থেকে প্রায় 200 বছর আগে কলকাতার বটতলা থেকে প্রথম গোপালবারের গল্পের সংকলন বের হয়। যদিও গোপালবারের গল্পগুলো তারও আগে থেকেই মানুষের মুখে মুখে প্রচলিত ছিল, পরবর্তীতে গোপালবারকে নিয়ে অনেকগুলো গল্পের সংকলন বা সমগ্র এ ধরনের কিছু বের হয়েছে। গোপালবারের এই সবগুলো গল্পের থেকে সোনিয়াটের গোপালবার একেবারে আলাদা। কীভাবে আলাদা? আপনি যদি গোপালবারের গল্পগুলো পড়েন তাহলে দেখে থাকবেন সেখানে রাজা কৃষ্ণচন্দ্র গোপালের বুদ্ধিমত্তা পরীক্ষা নেওয়ার জন্য তাকে নানা ধরনের সমস্যায় ফেলতেন এবং গোপাল নিজের বুদ্ধিমত্তা দিয়ে হাস্যরসের সঙ্গে সেই সমস্যাগুলো সমাধান করতেন। কাজেই সেই গল্পগুলোতে আপনি যদি গোপালবারের বিপরীত চরিত্র হিসেবে কাউকে কল্পনা করতে চান তাহলে সেই বিপরীত চরিত্রটি হবে রাজা কৃষ্ণচন্দ্র। কিন্তু সোনিয়াদের গোপালবার কার্টুনটিতে এই বিষয়টিকে একেবারে পরিবর্তন করে দেওয়া হয়েছে। এখানে গোপালবারের বিপরীত চরিত্র হিসেবে আনা হয়েছে রাজা কৃষ্ণচন্দ্রের মন্ত্রীকে বা মুর্শিদেবদের নবাবকে। কিন্তু গোপালবারের যে শত বছর ধরে প্রচলিত গল্পগুলো, সেই গল্পগুলোতে কিন্তু মুর্শিদেবদের নবাবকে আনা হয়নি বা তাকে এরকম অত্যাচারী বা ষড়যন্ত্রকারী হিসেবে দেখানো। এখানেই সোনিয়াদের গোপালবার অন্যান্য সকল গোপালবারের থেকে আলাদা। সোনিয়াদের গোপালবার গল্পে খুবই উদ্দেশ্য প্রণোদিতভাবে মুর্শিদাবাদের নবাবকে ভিলেন হিসেবে দেখানো। রাজা কৃষ্ণচন্দ্র জগদ্ধাত্রী পূজা পরিচালন করেন। তিনি কার্তিকী অমাবস্যায় দীপান্বিতা কালী পূজার পুনঃপ্রচলন করেন। বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব
দুর্গাপূজাকে সার্বজনীন সামাজিক উৎসবের রূপদানের পিছনে তার অবদান সবচেয়ে বেশি। তিনি শাক্তকবি রাম পরিষদের পৃষ্ঠপোষক ছিলেন। তারই পৃষ্ঠপোষকতায় তার সহকবি ভারতচন্দ্র রায় নিকট অন্নদামঙ্গল কাব্য রচনা করেন। তার জীবদ্দশায় হিন্দুদের ভিতরে তারা অনেক বেশি প্রভাব ছিল। মন্দ কথা, হিন্দু ধর্ম ও হিন্দু সংস্কৃতির প্রতি পৃষ্ঠপোষকতার কথা বিবেচনা করলে রাজা কৃষ্ণচন্দ্র বাংলা রাজাদের ভিতরে একেবারে প্রথম সারিতে থাকে। স্বাভাবিকভাবেই যখন এমন একজন হিন্দু রাজাকে বিশ্বাসঘাতকের তকমা দিয়ে একজন মুসলিম নবাবকে দেশপ্রেমী হিসেবে তুলে ধরা হয়, সেটি হিন্দুত্ববাদীরা মেনে নিতে পারেন। গোপাল ভাঁড় নিঃসন্দেহে বাংলা ভাষার সবচেয়ে জনপ্রিয় কারণ। বিশেষ করে আমি খেতে খেতে গোপাল ভাঁড় দেখি, এই কথাটা বলা তো এখন ট্রেন্ডের পর্যায়ে চলে গেছে। আপনার যদি খাবার হজম না হয়, আপনি খাবার হজম করার জন্য গোপাল ভাঁড় দেখতেই পারেন। কিন্তু আপনার পরবর্তী প্রজন্ম যদি কয়েক বছর পরে গিয়ে এটা বলতে চায় যে বাংলা বংশের ভালোর জন্যই পলাশির ষড়যন্ত্র করা হয়েছিল এবং মীর জাফর বা রাজা কৃষ্ণচন্দ্র এরা বিশ্বাসঘাতক না, বরং দেশপ্রেমিক বিপ্লবী, তখন গোপাল ভাঁড়ের 10,000তম এপিসোড দেখতে দেখতে সেই কথাটি হজম করে নিন।